আমি আজ বায়ুমণ্ডলের অন্তর্গত সমুদ্র স্রোতের কারণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে সমুদ্র স্রোতের কারণগুলিকে একটা তালিকাবদ্ধ করে নিয়েছি। প্রথম শ্রেণীতে রয়েছে পৃথিবীর প্রকৃতি সংক্রান্ত কারণ। এটি আছে পৃথিবীর আবর্তন গতি ও মাধ্যাকর্ষণ শক্তি। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে বহিঃসামুদ্রিক কারণ। এতে রয়েছে বায়ুমণ্ডলীয় চাপ ও নিয়ত বায়ু প্রবাহ এবং অধঃক্ষেপণ ও বাষ্পীভবন। এগুলি বায়ুমণ্ডলের উপাদান নয়, তাই এদেরকে বলা হয় বহিঃসামুদ্রিক কারণ। তৃতীয় শ্রেণীতে রয়েছে অন্তঃসামুদ্রিক কারণ। এতে রয়েছে সমুদ্রের জলের তাপমাত্রার পার্থক্য, লবণতা ঘনত্বের পার্থক্য, হিমবাহের গলন। এগুলি সমুদ্রের উপাদান, তাই এদেরকে বলা হয় অন্তঃসামুদ্রিক কারণ। চতুর্থ শ্রেণীতে রয়েছে অন্যান্য কারণ। এই বিষয়গুলি হলো ঋতু পরিবর্তন, দুটি স্রোতের মিলন, উপকূল রেখার প্রকৃতি। এখন আমি পৃথিবীর প্রকৃতি সংক্রান্ত কারণগুলো দিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। আমি প্রথমেই বলবো পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের পার্থক্যের জন্য কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। আমরা বিদ্যালয়ে এরূপ একটা গ্লোব দেখে থাকি যা পৃথিবীর আকৃতিকে বোঝায়, কিন্তু পৃথিবীর আকৃতি এরূপ নয়। পৃথিবীর আকৃতি অনেকটাই অভিগত গোলাকারের মতো। এই অভিগত গোলাকার আকৃতির জন্য যে বিষয়টা হয়ে থাকে তা হলো পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের সকল স্থানের দূরত্ব সমান হয় না। যেমন পৃথিবীর মেরু অঞ্চলটি পৃথিবীর থেকে অনেকটা সামনে অবস্থিত, কিন্তু নিরক্ষীয় অঞ্চলটি অপেক্ষাকৃত দূরে অবস্থিত। তাই পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হয় 12,757 কিলোমিটার আর পৃথিবীর মেরু ব্যাস হয় 12,714 কিলোমিটার। যেহেতু পৃথিবীর মেরু অঞ্চলটি পৃথিবীর কেন্দ্রের সামনে অবস্থান করে, তাই মেরু অঞ্চলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল বেশি হয়। আবার যেহেতু নিরক্ষীয় অঞ্চলটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থান করে, তাই এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল অনেকটাই কম হয়। পৃথিবীর আকৃতি ছাড়াও আর একটা বিষয় পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন স্থানে মাধ্যাকর্ষণ বলের পার্থক্য ঘটায়। সেটা হলো পৃথিবীর ভূমিরূপ। পৃথিবী পৃষ্ঠে উচ্চ পার্বত্য অঞ্চল রয়েছে, আবার রয়েছে গভীর সমুদ্র। যদি আমরা এগুলোকে পৃথিবী পৃষ্ঠে প্রতিস্থাপন করি তাহলে পৃথিবীর আকৃতি হবে অনেকটা এইরূপ। যদিও এই চিত্রটির সঙ্গে পৃথিবীর আকৃতির হুবহু মিল নেই, তবে আমরা আলোচনার সুবিধার্থে এই চিত্রটি এঁকে নিয়েছি। এই চিত্রে একেবারে বাইরে আকাশী বলয়টি হলো বায়ুমণ্ডল, তার তলায় রয়েছে শিলামণ্ডল, তার তলায় লাল ও হলুদ বলয়টি হলো যথাক্রমে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এই চিত্রে একটি আকাশে তীর চিহ্ন দিয়ে হলুদ ডটকে চিহ্নিত করা হয়েছে। এটি পৃথিবীর কেন্দ্র থেকে অনেকটাই নিকটে অবস্থিত। আবার একটা হলুদ তীর চিহ্ন দিয়ে একটা সাদা ডটকে চিহ্নিত করা হয়েছে। এই অঞ্চলটি পৃথিবীর কেন্দ্র থেকে অপেক্ষাকৃত দূরে অবস্থিত। যেহেতু এই সাদা ডট অঞ্চলটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থান করে, তাই এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কম হয়। তাই এই কম মাধ্যাকর্ষণযুক্ত অঞ্চল থেকে হলুদ ডট অঞ্চলটিতে, যেটি গভীর সমুদ্রে অবস্থান করে ও পৃথিবীর কেন্দ্রের অপেক্ষাকৃত সামনে রয়েছে, সেই অঞ্চলের দিকে জল সঞ্চালিত হয়। এভাবে মাধ্যাকর্ষণ শক্তির পার্থক্যের জন্য সমুদ্র স্রোত সৃষ্টি হয়। আমরা পরবর্তী কারণ আলোচনা করব, সেটি হলো পৃথিবীর গতি। আমরা সকলেই জানি পৃথিবী তার অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে। এর ফলে পৃথিবীর পৃষ্ঠে একটা দিক বিক্ষেপক শক্তি উৎপন্ন হয়, যাকে বলা হয় কোরিওলিস ফোর্স বা কোরিওলিস এফেক্ট। এর জন্য কি হয় না, এর জন্য পৃথিবী পৃষ্ঠে কোনো গতিশীল বস্তু দক্ষিণ গোলার্ধে তার সরল রৈখিক পথ থেকে বাম দিকে বেঁকে যাবে, আবার উত্তর গোলার্ধে বস্তুটি ডান দিকে বেঁকে যাবে। বস্তুটি কখনোই তার সরল রৈখিক পথ অনুসরণ করবে না। বিষয়টাকে আবার দেখে নিতে পারি। প্রথমে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাচ্ছে, আবার দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাচ্ছে। একে বলা হয় ফ্যারাডের সূত্র। সমুদ্র স্রোত সৃষ্টিত
এর ভূমিকা রয়েছে। আমরা ভারত মহাসাগরের এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটিকে উদাহরণ হিসাবে তুলে ধরতে পারি। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটি দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে গিয়ে নিরক্ষরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে চলেছে। এটি কিন্তু সরাসরি নিরক্ষরেখাকে অতিক্রম করে উত্তর ভারত মহাসাগরে পৌঁছে যায়নি। তার কারণ পৃথিবীর গতি বা কোরিওলিস ফোর্স। এইভাবে পৃথিবীর গতি, কোরিওলিস ফোর্স বা ফ্যারাডের সূত্র অনুসারে সমুদ্র স্রোতগুলো তাদের গতিপথ পাল্টে ফেলে। পরবর্তী কারণটি হলো বায়ুমণ্ডলীয় চাপের পার্থক্য। আমরা জানি বায়ুমণ্ডল সমুদ্রপৃষ্ঠে ও স্থলপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারে 1 কিলোগ্রাম করে চাপ প্রয়োগ করে থাকে। তবে এই চাপ সব জায়গায় সমান নয়। যেখানে বায়ুর চাপ বেশি হয় তাকে বলা হয় উচ্চচাপ, যেখানে বায়ুর চাপ কম হয় তাকে বলা হয় নিম্নচাপ। সমুদ্রপৃষ্ঠে যেখানে বায়ুর চাপ বেশি সেখান থেকে সমুদ্রের জল অপসারিত হয় ও সমুদ্রের জলতল একটু হলেও নেমে যায়। আবার যেখানে বায়ুর চাপ কম সেখানে সমুদ্রের জলতল উপরের দিকে উঠে আসে বা স্থিত হয়। ফলে এই নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপের দিকে সমুদ্রের জল বইতে শুরু করে। সমুদ্র পৃষ্ঠ বরাবর জলের এই সঞ্চালনকে বলা হয় পৃষ্ঠ স্রোত। আবার যখন এই স্রোত শুরু হয়ে যায় তখন নিম্নচাপ অঞ্চলে জলের অভাব বা অপ্রতুলতা দেখা দেয়। সেই অভাব পূর্ণ করার জন্য সমুদ্রের তলদেশ থেকে জল উঠে আসে। সমুদ্রের তলদেশ বরাবর জলের এই সঞ্চালনকে বলা হয় অন্তঃস্রোত। এইভাবেই বায়ুমণ্ডলীয় চাপের পার্থক্যের জন্য সমুদ্র স্রোত সৃষ্টি হয়। আমরা এবার আলোচনা করব নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে। আমরা জানি পৃথিবী পৃষ্ঠে 3টি নিয়ত বায়ু রয়েছে, যেমন নিরক্ষীয় অঞ্চলে আয়ন বায়ু, উপক্রান্তীয় অঞ্চলে পশ্চিম বায়ু এবং মেরু অঞ্চলে মেরু বায়ু। এই নিয়ত বায়ুর সঙ্গে সমুদ্র স্রোতগুলোর অদ্ভুত মিল রয়েছে। তারা প্রায় একই রকম ধরন অনুসরণ করে চলে। যেমন আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মোটামুটি ভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে চলে, ঠিক তেমনি নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোতগুলো, বিশেষ করে নিরক্ষীয় স্রোতগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে চলে। আবার উপক্রান্তীয় অঞ্চলে পশ্চিম বায়ু যেমন মোটামুটি ভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, ঠিক তেমনি ভাবে উপক্রান্তীয় অঞ্চলে সমুদ্র স্রোতগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। প্রশ্ন হচ্ছে কেন এরূপ হয়? এর কারণ হলো এই নিয়ত বায়ু প্রবাহগুলোর গতিপথ খুব নির্দিষ্ট এবং নিয়মিত। তারা তাদের নির্দিষ্ট গতিতে সারা বছর প্রভাবিত হওয়ার সময় সমুদ্র পৃষ্ঠে ঘর্ষণ বল প্রয়োগ করে। এই ঘর্ষণ বলের জন্যই সমুদ্র পৃষ্ঠের জলরাশি বায়ু প্রবাহের গতিপথগুলোকে, অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহের গতিপথগুলোকে অনুসরণ করতে বাধ্য হয়। এইভাবে নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র পৃষ্ঠের জলরাশিতে সমুদ্র স্রোত সৃষ্টি করে থাকে। আমাদের মনে রাখতে হবে এই নিয়ত বায়ু প্রবাহ হলো সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম প্রধান কারণ। পরবর্তী কারণটি হলো অধঃক্ষেপণ ও বাষ্পীভবন। সমুদ্র পৃষ্ঠের সব জায়গায় সমানভাবে অধঃক্ষেপণ বা বাষ্পীভবন হয় না। কিছু কিছু অঞ্চলে বাষ্পীভবন বেশি হয়। এই বাষ্পীভবন বেশি হলে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে যায়। এর ফলে সেখানে সমুদ্রের জলতল কিছুটা নেমে যায়। ফলে যেখানে অধঃক্ষেপণ বেশি হয় সেখান থেকে সমুদ্রের জল এই বাষ্পীভবন অঞ্চলের দিকে সঞ্চালিত হয়। এইভাবে অধঃক্ষেপণ ও বাষ্পীভবনের পার্থক্যের জন্য সমুদ্রে স্রোত সৃষ্টি হয়। এই ভিডিওতে আমরা সমুদ্র স্রোত সৃষ্টির 5টি কারণ আলোচনা করেছি। এটি ভিডিওটি প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ডে আমরা বাকি অবশিষ্ট কারণগুলো আলোচনা করব।